হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওতে দুটো ব্যাংক সম্বন্ধে বেশ কিছু ইম্পর্টেন্ট আপনারা তথ্য জানতে পারবেন। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। তার আগে একটি কথা বলে নাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা প্রথমে চলে আসব এক্সিম ব্যাংক নিয়ে। এই কোম্পানিটি 2021 সালে আপনার 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এবং শেয়ারটির আমরা যদি লাস্টে হচ্ছে যে 28 তারিখের যে কার্য দিবসের যদি প্রাইসটি দেখি এপ্রিলে, সেখানে দেখতে পাচ্ছি যে তাদের লাস্টের ট্রেডটা ছিল 12 টাকা 30 পয়সা। সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাজ এ কোম্পানি হিসেবে আপনার হচ্ছে গিয়ে তাদের যে প্রাইস অনুপাতে যে ডিভিডেন্ডটা ডিক্লারেশন করেছে খুবই একটা ভালো স্মার্ট আমার কাছে। কারণ প্রথমত হচ্ছে যে সেখানে হচ্ছে ক্যাশ পাচ্ছে, শুধু কাগজে কলমে হচ্ছে যে স্টক আসতেছে না। তো সেই প্রাইসের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন। এখন কথা হচ্ছে যে কোম্পানিটির আপনার যদি পারফরমেন্স চিন্তা করি তাহলে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে সেক্ষেত্রে আরেকটু গ্রোথ হওয়াটা উচিত। তাদের অন্যান্য ব্যাংক যে তুলনায় হচ্ছে যে হারে হচ্ছে যে বিজনেসটাকে গ্রোথ করছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এক্সিম ব্যাংক অনেকটা পিছিয়ে আছে, যেটা আমার কাছে কিছুটা হলেও ভাবনার বিষয়। আবার যারা হচ্ছে যে একটু লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পছন্দ, তাদের জন্য আমি বলবো যে এই কোম্পানি থেকে আপনি বছরকে বছর ভালো একটা ডিভিডেন্ড ভোগ করতে পারেন। আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন, তাদের যেখানে 16 সালে 3,339 ছিল, সেখানে 17 সালে 32 কিছুটা গ্রোথ হয়েছে, আবার 18 সালে ডাউন ট্রেন্ডে 2332 সে চলে আসে, আবার 2019 সালে দেখা যায় যে 2382। তো একটা জায়গায় তারা গ্রোথটাকে একটার পর একটাতে নিয়ে যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে তাদের গ্রোথটা হচ্ছে যে কখনো বেশি কখনো কম কখনো এক জায়গার ভিতরে আছে। কিন্তু তাদের যেটা হচ্ছে যে আমার কাছে সবচেয়ে চোখে লাগার মধ্যে সেটা হচ্ছে গিয়ে তাদের প্রত্যেক বছর ডিভিডেন্ড। আপনি দেখেন তারা প্রত্যেক বছর যে ডিভিডেন্ডটা দেয় সেটা হচ্ছে যে ক্যাশের দিকে ফোকাস এবং তাদের ডিভিডেন্ড ইল্ডের পরিমাণটাও বেশ ভালো। তো যার ফলে হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদে আপনার প্ল্যান হচ্ছে গিয়ে প্রত্যেক বছর আপনি ডিভিডেন্ড থেকে কিছু রিটার্ন পাবেন, তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আপনার কাছে অনেক অলস টাকা আছে, ফালিয়ে রাখলেন, আপনি ডিভিডেন্ড ভোগ করতে থাকলেন বছরকে বছর, তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা সুইটেবল প্ল্যান হতে পারে। অন্যদিকে যদি এনবিএল নিয়ে আমি কথা বলি, এনবিএল এর এখনো আমরা হচ্ছে গিয়ে তাদের অ্যানুয়াল রিপোর্টটি হাতে পাইনি, কিন্তু তাদের যে ইপিএসটা নিউজটা দেখেছি তারা অলরেডি লোকসানে আছে। তো এনবিএল নিয়ে আমার অনেক আগেই ছিল যে তাদের প্রথমত হচ্ছে যে আমাদের যে পুরনো যে ব্যাংকগুলো রয়েছে তৃতীয় প্রজন্মের, এখন তো চতুর্থ প্রজন্মের অনেক নতুন ব্যাংক এসেছে, কিন্তু তৃতীয় প্রজন্মের ব্যাংকের অনেকগুলো ব্যাংক আছে যারা এখন চতুর্থ ব্যাংকের লগে টক্কর দিচ্ছে কিংবা টেকনোলজির দিক থেকে অনেক আগবাড়িয়ে আছে, কিন্তু এনবিএল এখনো দেখা যাচ্ছে যে ম্যানুয়াল পর্যায়ে আছে। তাদের কোনো চেঞ্জেস আমি খুব একটা দেখতে পারি নাই, যেটা হচ্ছে যে খুবই ভাবার বিষয়। যেখানে সবাই অটোমেশনে চলে যাচ্ছে সেখানে এনবিএল এখনো ম্যানুয়াল জায়গায় আছে। তো আমার একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলবো যে সবসময় প্রাইস দিয়ে আসলে কম প্রাইসে যে কোয়ালিটি জিনিস হয়ে যাবে এমন না। শেয়ারের ক্ষেত্রেও সেম, যে মানে কম টাকায় যে শেয়ারটা পড়ে রয়েছে সেটাই যে সবসময় আপনাকে ভালো রিটার্ন দিবে এমন না, সেটা আপনাকে অনেক সময় লম্বা সময় কাঁদাবে। তো এই জিনিসগুলো ভাবতে হবে যে আমি আরেকটু কিছু অ্যাড করে আরেকটু ভালো শেয়ারের যদি ঝুঁকতে পারি সেটা আমার জন্য ভালো। কিন্তু আমার কাছে সেটাই হতাশ করেছে যে এনবিএল নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছে এনবিএলটা কেমন হবে, বাট আমার কাছে খুব সুইটেবল আমি খুব দেখতে পাচ্ছি না। হয়তো
রাস্টিকলি কোনো চেঞ্জ আসলে ম্যানেজমেন্ট থেকে কিংবা ব্যাংক থেকে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এনবিএল নিয়ে হয়তো খুব আশাবাদী হতে পারবো। বাট আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না খুব রাস্টিকলি কোনো চেঞ্জ আসবে, এবং তাদের যে খেলাপি ঋণের পরিমাণ কন্টিনিউয়াস যে বাড়তে আছে সেটাকে কমাতে হবে। লস থেকে আপনার বের হয়ে নিয়ে পজিটিভের একটা ইপিএস দিকে যেতে হবে। এই ছিল এনবিএল নিয়ে আলোচনা। আমি আবারও বলছি যে খালি দাম দেখলেই হবে না, কম দামেই যে শেয়ার পেলে আমরা ঝুঁকে যাই সেটাই কিন্তু বেস্ট চয়েস না। অনেক সময় দামের ক্ষেত্রেও কোয়ালিটি মেজার করে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমি আজকে ইনফরমেশনগুলো যেগুলোই দিলাম এখানে আসলে কোনো বাই সেল নির্দেশনা না, দিলাম আপনাদের যাতে এখান থেকে উপকৃত হন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।